প্রথমে যখন গুম হই একটা বড় সময় আসলে সেন্সলেস অবস্থায় ছিলাম। পরবর্তীতে যখন আমি গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হই, আ তখন তারা টেস্ট করে আমার বডিতে প্যাথোজেনের পুশ করা হয়েছে সেটার একটা পান। এবং সে অনুযায়ী চিকিৎসা নিচ্ছিলাম। পরবর্তীতে আবার ডিবিতে নিয়ে যাওয়া হয়। তো আমার ধারণা এবং পরবর্তীতে আমরা যখন আয়নাঘর পরিদর্শনে যাই, তো সেখানে একটা জায়গাতে আমি ছিলাম, এটা আমি নিশ্চিত করতে পেরেছি এবং নাহিদ ভাইও নিশ্চিত করেছেন যে সেখানে তাকেও রাখা হয়েছিল এবং সেখানে তাকে টর্চার করা হয়েছিল। আমাকে সেভাবে মারধর করা হয় নাই, প্রেশারাইজ করা হয়েছিল যে আন্দোলনের বন্ধ ঘোষণা করে একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য। সেটা আমি দিতে রাজি হই নাই। ওই পরিস্থিতি থেকে প্রায় 4 দিন পরে যেখান থেকে তুলে আনা হয়েছিল সেখানেই আবার রেখে আসা হয়। পরে আমি বোঝার চেষ্টা করছিলাম, কারণ 4টা দিন কি হয়েছে এটা আমি জানতাম না। খাবার দাবার কি দিত ওই সময়? খাবার দাবার মোস্টলি কলার রুটি। কলার রুটি এটাই খাওয়া যেত কি ওই সময়? খেতে হতো, এখন বাচ্চার জন্য তো আসলে। তা আপনি যখন গুম ছিলেন তখন তো আপনার বাবা মা আমরা দেখেছি যে তারা মর্গে গিয়েছেন। তো এই যে যখন আপনাকে ফিরে পেলো, আপনাকে কাছে দেখলো, জড়ায় ধরলো, এই মুহূর্তটা কেমন ছিল? আমি যখন বের হয়ে এসে ওই সংবাদ সম্মেলনটার কথা জানতে পারি এবং আমি যখন দেখি যে, এবং তখন ইন্টারনেট ছিল না, ফলে মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো এসছে সংবাদ সম্মেলনের, এবং আমি বাবা মায়ের সাথেও বের হয়ে আসার 4-5 ঘন্টা পরে আমার দেখা হয়, চানখারপুলে দেখা হয়, আমার মনে আছে। ওনারা তো এক ধরনের আশাও ছেড়ে দিয়েছিলেন একটা পর্যায়ে যে হয়তো মারা গিয়েছে, দুর্ঘটনা ঘটেছে বা মারা গিয়েছে, এবং সেজন্যই আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে মর্গে গিয়ে খুঁজেছেন। কারণ আসলে তখন মর্গেও অনেকের লাশ পাওয়া যাচ্ছিল। গণঅভ্যুত্থানে, আন্দোলনে, পুলিশের গুলিতে, ছাত্রলীগ আওয়ামী লীগের হামলায় নিহত অনেকের লাশ কিন্তু স্বজনরা পাচ্ছিলেন। ফলে ওই আশা থেকেও ওনারা খুঁজতে গিয়েছিলেন। তো খুবই মানবিক একটা সিচুয়েশন ছিল, এবং আমি বের হয়ে আসার পরে বাবা মা চাচ্ছিলেন যে আমি বাড়িতে চলে যাই ওনাদের সাথে, আমি আর আন্দোলনে না থাকি। তো কিভাবে কনভিন্স করলেন? সেখানেও আমি এক ধরনের রাগারাগি করি আসলে, যে মানে ওনারা তো কোনোভাবেই কনভিন্স করার মতো সিচুয়েশন সেটা আসলে ছিল না। তো আমি আমার জায়গায় ছিলাম যে আমার এটা করতে হবে, এখন আমার পিছিয়ে যাওয়ার পথ নেই, সুযোগ নেই, এবং কারণ এটা যদি আমি ফিরে যাই তাহলে এটা বাংলাদেশের মানুষের সাথে আসলে জাস্টিস হবে না। তো সেই জায়গা থেকে তখন ওইখান থেকে গিয়ে আবার আমি গণস্বাস্থ্য নগর হাসপাতালে যাই, সেখানে নাহিদ ভাই ছিলেন। সেখানে পরে সবাই আমাকে বললো যে আমার একটু টেস্ট করানো দরকার। টেস্ট করানোর পরে ওই যথাযথভাবে সেখানে ভর্তি হয়ে ডাক্তারদের পরামর্শ এবং চিকিৎসা নেওয়া শুরু করি। তারপর তো আবার ডিবি আসলো, আমাদেরকে 3 জনকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল। তো জুলাইয়ের সেই দিনগুলোতে যদি আবার ফিরে যাওয়ার সুযোগ হতো আপনার, তো কোনো সিদ্ধান্ত কি নতুন করে নিতেন, যে মনে হচ্ছিল যে না ওই সিদ্ধান্তটা ভুল ছিল, এখন যদি থাকতেন সেই সিদ্ধান্ত নিতেন? গণঅভ্যুত্থান সফল হওয়া পর্যন্ত আমার মনে হয় না কোনো সিদ্ধান্ত নতুন করে নেওয়ার প্রয়োজন আছে। তবে 5ই আগস্ট আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়, যেহেতু আমাদের প্রিপারেশনটা আসলে ছিল না যে পরবর্তীতে কি হবে, একটা জিনিস বেসিক বোঝা ছিল যে একটা সরকার গঠন করতে হবে, দেশটাকে তো পরিচালনা করতে হবে। কিন্তু গণঅভ্যুত্থানটাকে সম্পূর্ণরূপে একটা সম্পূর্ণতা দেওয়ার জন্য এই যে প্রোক্লেমেশন, ঘোষণাপত্রটা দেয়া এবং এই সংবিধানকে বাতিল ঘোষণা করে একটা নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিকের অ্যানাউন্সমেন্টটা করা, এই প্রিপারেশনটা ছিল না। এবং আমরা আসলে এস্টিমেটও করে নেই যে এত তাড়াতাড়ি সফলতা আসবে। মানে 3 তারিখ এক দফার ঘোষণা করে 5 তারিখ, এটা আমার মনে হয় না। ওই পার্সপেক্টিভে দাঁড়িয়ে এখন বলতে খুব সোজা যে 3 তারিখ এক দফা, 5 তারিখ পতন হয়ে গেছে, কিন্তু ওই সময়ে দাঁড়িয়ে কেউই আমার মনে হয় না চিন্তা করতে পেরেছিল এত দ্রুত সফলতা আসবে। আমরা আরও রক্তক্ষয়ী সিচুয়েশন হতে পারে এটা আমাদের মাথায় ছিল, এবং সবসময় একদম বাজে কি হইতে পারে সেটা মাথায় রেখেই আসলে সিদ্ধান্তগুলো নিতে হতো। তো সেজন্য ওই প্রিপারেশনটা নেওয়ার, যে অভ্যুত্থানের পরে একটা প্রোক্লেমেশন দিতে হবে, সেটা লেখা, সেটা কী হবে লিটারেচার এবং কী হবে দৃষ্টিভঙ্গি, এই জিনিসগুলো ঠিক করাটা হয়ে ওঠে নাই। ফলে আমার মনে হয় এটা একটা ভুল, আমাদের কালেকটিভ মিস্টেক ছিল যে আমরা একটা প্রোক্লেমেশন দিতে পারিনি, আমরা প্রকৃত অর্থে একটা সেকেন্ড রিপাবলিক স্টার্ট করতে পারিনি। এত দ্রুত একটা সরকারের পতন হলো, অনেকেই বলে যে এটা একটা পূর্ব পরিকল্পিত বা গোয়েন্দা সংস্থাগুলোর হাত ছিল, সবাই মিলে আপনারা করেছেন, এরকম কোনো বিষয় ছিল কি? এটা তো সবাই পতনের পরে এসে বলে, পতনের আগে তো আমার মনে হয় না যে কেউ বলেছে যে এই ইভেন আবু সাইদ হত্যা হওয়ার ঘটার আগ পর্যন্ত
কেউ তো এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে যাবে সেটাও তো কারো মাথায় ছিল না, বা এটাতে কোনো স্ক্রিপ্টেড কিছু হওয়ার সুযোগ তো নাই। এটা মূলত কোটা বাতিলের এবং মানে এটা যদি যারা বলার চেষ্টা করে যে এটা ম্যাটিকুলাসলি ডিজাইন করে এটা বিভিন্ন দেশি বিদেশি সহযোগিতা হয়েছে, তাহলে আওয়ামী লীগের কোর্টই তো, আওয়ামী লীগের নিয়ন্ত্রণাধীন কোর্ট থেকেই তো কোটা বাতিল করা হলো। তাহলে এই পরিকল্পনাটা কি আওয়ামী লীগের ছিল কি না, এরকম প্রশ্ন তো উঠতে পারে। তো এটা খুবই অর্গানিকভাবে আন্দোলনটা যখন আবু সাইদ সহ আমাদের সহযোদ্ধাদেরকে হত্যা করা হয় এবং হত্যার পরে আমাদের রিয়েলাইজেশনটা আসে এখন শুধু কোটা সংস্কার চাওয়াটা উড বি ভেরি সেলফিশ ফর আস। এবং এটা এমন না যে এটা আমাদের ইন্টারনাল একটা লড়াই ছিল, ভিতরেও যারা আন্দোলনের সাথে জড়িত ছিল, অনেকেও ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডে ছিলেন, ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, তারা কোটা সংস্কার চাচ্ছিলেন তাদের ক্যারিয়ার অ্যান্ড ইয়ার জন্য, জব সিকিউরিটির জন্য। বাট একটা বিতর্ক এরকমও ছিল যে আমরা কোটা সংস্কার নিয়ে নামছি, কোটাতে থাকি, আমরা কেন সরকার বিরোধী এতে যাচ্ছি। তো ভেতরেও একটা ইন্টারনাল ফাইটও ছিল, এক্সটার্নালিও একটা চ্যালেঞ্জ ছিল। এবং আসলে এই কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলন নিতে গেলে আমাদের সাথে কয়জন থাকবে এটারও কিন্তু একটা শঙ্কা ছিল। অনেকেই এটা থাকে না যে হয়তো ওই দিকে গেলে এরা থাকবে না বা ওরা থাকবে না, বা আমরা সাপোর্ট পাবো কি না, এই বিষয়গুলো ছিল। ফলে এটা ওই খুব অর্গানিকভাবে এটা সরকার পতনের আন্দোলনের দিকে গেছে এবং শেষে সারা দেশের মানুষের এত রেসপন্স এবং এত সমর্থন, একেবারে জীবন দিয়ে দেয়া, এই আত্মত্যাগের এই পর্যায়ে পর্যন্ত না গেলে তো এটা সফলও হতো না।